ইমাজিন করো তুমি যতবারই মরে যাও ততবারই কোনো না কোনো নতুন পৃথিবীতে রিনকার্নেট হয়ে জন্ম নাও এবং সাথে থাকে তোমার সেসব জীবনগুলোর মেমোরি। এমনই কাহিনী ঘটেছে আমাদের মেন ক্যারেক্টার এর সাথে, যে কিনা একটা মিডিওকার ওয়ার্ল্ডের প্রিন্স হিসেবে জন্মগ্রহণ করেছে। সে একটা ছোট বাচ্চা রূপে সেই ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করেছে এবং তার মা একটা দাসী, যার জন্য তাকে কেউ কোনো রকম দাম দেয় না, তাকে সবাই এমনিতেই ছেড়ে দিয়েছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই কাহিনী। এই কাহিনীর মেইন ক্যারেক্টার, যে কিনা একটা ছোট বাচ্চা রূপে জন্ম নিয়ে, কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার বিশাল এক মনস্টারের সাথে লড়াই করছে এবং লড়াই করতে সে খুব মজা পাচ্ছে এবং সে মনস্টারকে বলছে যে এটা খুব বোরিং, মনস্টার খুব স্লো। লড়াই করতে করতে সে খুবই অমনোযোগী হয়ে পড়ে, আর এই অমনোযোগী হয়ে দাঁড়ায় তার কাল। আমরা দেখতে পাই সে মনস্টারকে কিল করার জন্য কিল ঘুষি দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই মনস্টারকে সে তার হাতে থাকা শর্ট ইউজ করে একদম কেটে ফেলে। লড়াই করার সময় হঠাৎই তার পা একটা পাথরের সাথে বেজে যায় এবং সে হোঁচট খেয়ে পড়ে যায়। এবং তখনই আমরা দেখতে পাই একটা মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে সে ভাবতে থাকে, আমি লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছি, এটা হয়তো সিস্টেমের পক্ষ থেকে আমার জন্য একটা গিফট। আমরা দেখতে পাই মেয়েটি ধীরে ধীরে আমাদের মেন ক্যারেক্টার এর কাছে আসে এবং তার কপালে একটু চুমু খায় এবং মেন ক্যারেক্টার তার দিকে তাকিয়ে থাকে এবং সে উঠে তাকে একটা চুমু খেতে যাবে। ঠিক তখনই সে দেখতে পায় তার হাত ছোট এবং সে একটা ছোট বাচ্চা হয়ে গেছে। সে এটা দেখে কান্না করতে থাকে এবং সে ভাবতে থাকে এটা হতে পারে না, এটা আমার 101 রিগ্রেশন টাইম, এটা বলেই সে কান্না করতে থাকে। এবং তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার রিয়ালাইজ করে সে একটা নোবেল পরিবারে জন্মগ্রহণ করেছে। সে বলতে থাকে তার জীবন একদমই অন্যদের থেকে আলাদা। সে যখনই মারা যায় তখনই সে আবার একটা ছোট বাচ্চা রূপে জন্মগ্রহণ করে। সে তার প্রথম জীবন সম্পর্কে আমাদেরকে বলতে থাকে। সে যখন প্রথম জন্মগ্রহণ করে সে কোরিয়াতে একটা বেকার যুবক হিসেবে জন্ম নেয় এবং সে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং যখনই তার চোখ খোলে সে দেখতে পায় সে একটা ছোট বাচ্চা রূপে একটা বড় ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছে এবং তার পরবর্তী জন্মে সে একটা হাইলি অ্যাডভান্সড ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করে এবং তার পরবর্তী জন্মে সে একটা সামুরাই হয়ে জন্মগ্রহণ করে। এভাবে সে কাউন্টলেস জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করতে থাকে। এই কথা বলতে বলতেই আমরা দেখতে পাই তার মা তার মুখের মধ্যে একটা ফিডারের বোতল দিয়ে দেয়। সে তার চারপাশের অবস্থা দেখতে থাকে এবং বলতে থাকে, আমি একটা রিচ পরিবারে জন্মগ্রহণ করেছি। এ কথা বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এটা হয়তো কোনো একটা নোবেল যার মধ্যে আমি বর্তমানে রয়েছি। তখনই আমরা দেখতে পাই তার মা এবং তার পাশে একটা মেড রয়েছে, তারা হাসছে। এই জন্মগ্রহণে সে খুবই খুশি। সে ভাবতে থাকে এই ওয়ার্ল্ডে তাকে কোনো লড়াই করতে হবে না, তাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। সে ভাবতে থাকে তার পুরনো জন্মের কথা। কোনো এক জীবনে তাকে তার মা বাবা একটা রাস্তার ধারে ফেলে রেখে যায় এবং তাকে অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়েছিল। এই কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই তার মা তার দিকে তাকিয়ে আছে এবং মেয়েটকে বলছে, তুমি এখন আমাকে একটা সত্য কথা বলো, কেউ কি এই ছোট বাচ্চাকে প্রিন্স হিসেবে মেনে নেবে? কেননা আমিও তোমার মতোই এই মহলে একটা মেড হিসেবে ছিলাম অতীতে। সে এই কথা বলার সাথে সাথেই মেড বলতে থাকে যে হ্যাঁ, অবশ্যই ইয়াং প্রিন্সকে সবাই মেনে নেবে, কেননা তার মধ্যে আমাদের রাজারই ব্লাড রয়েছে। এই কথা বলার সাথে সাথেই আমাদের মেন ক্যারেক্টার এর মা লিবানা বলতে থাকে, হয়তো বড় হয়ে তাকে দোষারোপ করবে যে সে কেন তাকে জন্ম দিয়েছে একজন মেড হয়েও। এই কথা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার মায়ের চোখের পানি মুছে দেয় এবং একটা ছোট্ট কিউট হাসি দেয়। এবং তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, মেন ক্যারেক্টার সব কথা বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দিচ্ছে। তখন মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি একটা মেডিভেল ওয়ার্ল্ডে একটা ইয়াং প্রিন্স হয়ে জন্মগ্রহণ করেছি। এই জীবনে আমাকে কোনো লড়াই করতে হবে না। এই জীবনে একটা প্রিন্স হিসেবে আমি অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো। এই জীবনটা এইবারের রিগ্রেশন আমি যে ওয়ার্ল্ডে নিয়েছি
একদম পারফেক্ট ওয়ার্ল্ডে নিয়েছি একজন ইয়াং প্রিন্স হিসেবে। এই জীবনটা শুধু আমার মজার উপর কাটবে, আমি দুনিয়া ঘুরবো। এ কথা বলতে বলতে সে তার হাত পা ছোটাছুটি করতে থাকে। এটা দেখে তার মা বলতে থাকে হয়তো ইয়াং প্রিন্স অনেক খুশি। এটা দেখে ইয়াং প্রিন্স অর্থাৎ মেন ক্যারেক্টার ভাবতে থাকে যে এই ওয়ার্ল্ডে তাকে অবশ্যই তার কাছে থাকা পাওয়ার লুকিয়ে রাখতে হবে, না হলে তাকে যে কোনো সময় অ্যাসাসিনেট করে দেওয়া হবে। এই কথা বলতে বলতে সে ভাবতে থাকে আমার কাছে কাউন্টলেস টেকনিক রয়েছে যার মাধ্যমে আমি আমার শরীর এবং মনকে শক্তিশালী করতে পারবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার শুয়ে থাকার ভান করে এবং তখন তার মা বুঝতে পারে যে সে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে এখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার সেটা একদম শুয়ে থাকার ভান করে চুপচাপ দেখতে থাকে। মেন ক্যারেক্টার যে দেখে তার মা চলে গিয়েছে, সে তখন তার চোখ খুলে একটা মুচকি হাসি দেয় এবং হঠাৎ করে তার মুখ থেকে শব্দ বের হয়ে যায়। সাথে সাথে সে তার মুখ বন্ধ করে রাখে এবং বলতে থাকে আবার তার মা এবং মেয়ের ফিরে না আসে। সে ভাবতে থাকে এই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে সে একটা মুহূর্তও জন্য সে কাল্টিভেশন করার সুযোগ পায়নি, কারণ সব সময় সর্বদা তার মা এবং মেয়ের তার পাশে ছিল। এ কথা বলতে বলতেই সে কাল্টিভেশন করার স্টেটে চলে যায় এবং সে তার আশেপাশে থাকা মানা কিউআই এনার্জি তার শরীরে গ্যাদার করতে থাকে এবং সে ভাবতে থাকে সে একটা ওয়ার্ল্ডে জন্ম নেওয়ার পরে সে অনেক বড় একটা কাল্টিভেটর হয়ে গিয়েছিল এবং সে নিজে নিজে একটা টেকনিক ক্রিয়েট করেছিল। সেই টেকনিকের মাধ্যমে সে কাল্টিভেট করার চেষ্টা করে। সে ভাবতে থাকে মেড চলে আসার আগেই তাকে তার কাল্টিভেশন শেষ করতে হবে। সে তার পুরো শরীরে কিউআই এনার্জি ফ্লো করতে থাকে এবং সে একটা ছোট একটা ডেন্টিয়ান তৈরি করতে সক্ষম হয় এবং সেই ডেন্টিয়ানের মধ্যে এনার্জি স্টোর করতে থাকে। বাইরে থেকে শব্দ পেয়ে মেড ভাবতে থাকে যে ভিতরে কিছু একটা হয়েছে, এই কথা ভেবে সে দৌড়ে চলে আসে। কিন্তু তখনই মেন ক্যারেক্টার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে এবং ঘুমানোর ভান করে। তখনই মেড ভাবতে থাকে হয়তো ইয়াং প্রিন্স কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছে, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে যদি সে তাকে ছুঁয়ে ফেলতো তাহলে তার শরীরে গ্যাদার করা সকল এনার্জি লস হয়ে যেত। মেড এখান থেকে চলে যাওয়ার পর মেন ক্যারেক্টার তার শরীরে থাকা সকল এনার্জি আবার পুনরায় একত্রিত করতে থাকে এবং তার শরীরে একটা সম্পূর্ণ কিউআই ডেন্টিয়ান তৈরি করতে সক্ষম হয় এবং তার রুমে একটা জোরে একটা ব্লাস্ট হয়, তার এনার্জির ব্লাস্ট। এটা দেখে সেই মেড জোরে দৌড়ে তার রুমে চলে আসে এবং ভাবতে থাকে মেন ক্যারেক্টার এর সাথে কিছু একটা হয়েছে। ঠিক তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যারা এই এপিসোডটি সম্পূর্ণ দেখেছো অবশ্যই বলবে আজকের এই এপিসোডটি কেমন হয়েছে এবং নেক্সট এপিসোডের জন্য অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো গাইস, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজাদার হতে চলেছে। আশা করছি তোমরা সবাই এই ভিডিওটি দেখে অবশ্যই মজা পাবে। তো গত ভিডিওতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার যখন তার কাল্টিভেশন করা শেষ করে তখন তার রুম থেকে একটা শব্দ হয়, তা দেখে তার ন্যানি এক দৌড়ে তার রুমে চলে আসে। ন্যানি ভাবতে থাকে মেন ক্যারেক্টারের হয়তো অস্বস্তিকর লাগছে, তাই সে বলতে থাকে ইয়াং প্রিন্স আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন হার্বাল বাথ দিয়ে আপনাকে গোসল করিয়ে দেব, তখন আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, আপনি আপনার শরীরে তখন ভালো অনুভব করবেন। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার তার ন্যানিকে দেখে ঘুমানোর ভান করে থাকে। যেই তার ন্যানি তার রুম থেকে চলে যায় সে এক লাফে বেডের উপর উঠে পড়ে এবং বলতে থাকে আমার এখন মনে হচ্ছে আমার শরীরে কোনো হাইপার ইভলিউশন হয়েছে। আমরা দেখতে পাই এটা বলার একটু পর আমাদের মেইন ক্যারেক্টার এর ন্যানি তার রুমে চলে আসে এবং তাকে কোলে নিয়ে বলতে থাকে আমাদের ইয়াং প্রিন্সকে দেখে আজকে অনেক খুশি মনে হচ্ছে যে ইয়াং প্রিন্সের আজকে ঘুম অনেক ভালো হয়েছে। ইয়াং প্রিন্স আজকে অনেক বেশি খুশি মুডে রয়েছে। এ কথা বলে আমরা দেখতে পাই তার ন্যানি অনেক বেশি হাসতে থাকে এবং বলতে থাকে ইয়াং প্রিন্স আজকে অনেক খুশি। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে যে আমার শরীরে যে মানা সার্কুলেশন হয়েছে তা ন্যানি কোনোভাবেই ধরতে পারবে না। এই কথা বলে সে বলতে থাকে যে আমি অ্যাটমসফিয়ার থেকে প্রকৃতি থেকে কিউআই এনার্জি অ্যাবজর্ব করে আমি প্রতিনিয়ত শক্তিশালী হতে পারবো। এই টেকনিকের মাধ্যমে আমি শুয়ে বসে এবং
এমনকি খাওয়ার সময়, এমনকি ঘুমানোর সময়ও আমি শক্তিশালী হব। আমি ধীরে ধীরে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান শক্তিশালী কাল্টিভেটর হয়ে যাব, যে কিনা বাচ্চা বয়স থেকেই কাল্টিভেশন করছে। আমি যদি এইভাবে কাল্টিভেশন চালিয়ে যেতে পারি, এই ওয়ার্ল্ডে টপ 10 যারা শক্তিশালী ব্যক্তি রয়েছে তারাও এসে আমাকে হত্যা করতে পারবে না। আমি সবার উপরে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে এই ওয়ার্ল্ডকে রুল করতে পারবো। আমরা দেখতে পাই দেখতে দেখতেই 3 মাস চলে যায়, 5 মাস চলে যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে, এই ওয়ার্ল্ডে আসার পরে আমার 5 মাস হয়ে গেছে এই ওয়ার্ল্ডে পুনরায় রিইনকার্নেট হয়ে জন্ম নেওয়ার। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে যে আমার কুইগন টেকনিকের মাধ্যমে আমি খুব সহজেই আমার বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে খুব তাড়াতাড়ি আমার বডির গ্রোন আপ হচ্ছে। ঠিক তখনই আমাদের মেইন ক্যারেক্টারকে কেউ উঠিয়ে নেয়। আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার মা, মেইন ক্যারেক্টার বলতে থাকে মম, মেইন ক্যারেক্টারের মম বলতে থাকে এরিয়াল, দেখো আমি আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি, আমি তোমার জন্য একটা খেলনা নিয়ে এসেছি বাইরে থেকে। মেইন ক্যারেক্টার কোনো রকম রিয়াকশন না দিলে আমরা দেখতে পাই যে মেইন ক্যারেক্টার এর মা উদাসীন হয়ে যায়, তার চেহারা মলিন হয়ে যায়। এটা দেখে মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমাকে কোনো কিছু করতে হবে, না হলে মম এর মনে অনেক বেশি কষ্ট পাবে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার কিউট ফেস বানিয়ে হাসতে থাকে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এরকম রেগুলার বাচ্চাদের মতো ব্যবহার করা আমার মতো একজনের পক্ষে এতটাও সহজ না, যে কিনা 100টা লাইফ কাটিয়ে এসেছে। আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার এর মম মেইন ক্যারেক্টারকে দেখতে থাকে আর বলতে থাকে মেইন ক্যারেক্টার কত কিউট, ক্যারেক্টারকে দেখে বলতে থাকে আমার কিউট এরিয়াল, তোমাকে দেখে এমন কেউ নেই যে পছন্দ করবে না। ঠিক তখনই মেইন ক্যারেক্টার এর ক্ষুধা লেগে যায়। মেইন ক্যারেক্টার তার ফেস এ কান্না ভঙ্গি দেখিয়ে বুঝিয়ে দেয় তাদের। ঠিক তখনই তার ন্যানি তাকে দেখে বলতে থাকে ইয়াং প্রিন্স এর মনে হয় এখন অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টারকে খাবার খাইয়ে মেইন ক্যারেক্টার এর মম এবং তার ন্যানি কথা বলতে থাকে। তারা বলতে থাকে এই বছর তাদের বাজেট মহল থেকে কমিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তাদের মেইনটেনেন্স করতে এই বছর তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে কিভাবে তার মাকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসা যায়। ক্যারেক্টার মনে মনে বলতে থাকে আমি গতদিন 2টা মেয়েদের কথোপকথন থেকে বুঝতে পেরেছি এবং শুনতে পেরেছি যে তারা বলাবলি করছিল এই বছর রাজমহল থেকে তাদের মেইনটেনেন্স এর অর্থ কমিয়ে দেওয়া হয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে তার মা একজন মেয়ের যে কিনা একটা প্রিন্সকে জন্ম দিয়েছে, তারপরেও তাদের উপরে এরকম বিপর্যয় একটু কমে আসেনি এখনো। মেইন ক্যারেক্টার এর মা ভাবতে থাকে কিভাবে শীতের সময় পার করবে তারা, কেননা পুরো রাজমহলের যে খরচ রয়েছে মেইনটেনেন্স এর সাথে সোলজার্সদের খরচ এবং ইয়াং প্রিন্স এর খরচ একসাথে মিলিয়ে সবকিছু একসাথে মিলিয়ে এই বাজেটে সম্পন্ন করা সম্ভব না। তখন ন্যানি বলতে থাকে আপনি কিং এর সাথে যে দেখা করতে গিয়েছিলেন, তখন মেইন ক্যারেক্টার এর মম বলতে থাকে যে কিং অনেক বিজি মানুষ, যার কারণে তার সাথে সহজে দেখা করা সম্ভব না। তখন মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি যে কোনোভাবে হোক মমকে এই বিষয়ে সাহায্য করব, এই মর্মান্তিক অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমি তাকে সাহায্য করব। মেইন ক্যারেক্টার তার দোলনার মধ্যে বসে থেকে এসব কিছু চিন্তা করতে থাকে কিভাবে তার মাকে এই আর্থিক সংকট থেকে রক্ষা করবে। ঠিক তখনই তার চোখ পড়ে যায় সামনে থাকা কয়লার ছাউনির দিকে। সে চিন্তা করতে থাকে কয়লাকে তার কিউআই এনার্জি দিয়ে ফোর্স করে সে ডায়মন্ডে পরিণত করতে পারবে। তার মায়ের গলায় সে ডায়মন্ডের একটা নেকলেস দেখেছে যেটা অনেক বেশি দামি। এই ডায়মন্ড তার মা বিক্রি করে সে এই আর্থিক দুরবস্থা থেকে রেহাই পেতে পারবে, কিন্তু সে কোনোভাবেই তার দোলনা থেকে বাইরে যেতে পারছিল না। সে চিন্তা করতে থাকে সে তার শরীরে থাকা কিউআই এনার্জি ইউজ করে সে ওই পর্যন্ত যেতে পারবে। তাই সে তার বডিতে থাকা কিউআই এনার্জি তার শরীরের চারদিকে ছড়িয়ে দিয়ে সে আকাশে উড়তে উড়তে কয়লার ছাউনির দিকে যেতে থাকে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
হ্যালো গাইস, আজকের এই এপিসোড অনেক বেশি মজাদার হতে চলেছে। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন এপিসোড। আজকের এই এপিসোডটি অনেক বেশি মজাদার হতে চলেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে চলেছি মেন ক্যারেক্টার কিভাবে তার মায়ের বর্তমানে যে আর্থিক সংকট রয়েছে সেটা দূর করবে। সে কিভাবে তার ওই ছোট্ট বাচ্চার বডিতে থেকে তার মায়ের এই সংকট দূর করবে, সেটা আমরা আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে দেখতে চলেছি। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মেইন ক্যারেক্টার ভাবতে থাকে কিভাবে তার মায়ের এই আর্থিক সমস্যা দূর করা যায়। ঠিক তখনই তার চোখ পড়ে যায় তার সামনে থাকা চিমনির দিকে, যেখানে একগুচ্ছ কয়লা স্তূপ করে রাখা হয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে যে এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে ডায়মন্ড অথবা জুয়েলারিস অনেক বেশি দামি। এই জুয়েলারিস বিক্রি করে অবশ্যই তার মা এই যে পরিমাণ অর্থ ইনকাম করতে পারবে, তাতে অবশ্যই তার মায়ের আর্থিক দুরবস্থা দূর হবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এটা ভাবতে ভাবতে সে ভাবতে থাকে এখন সে কয়লার চিমনির দিকে কিভাবে যাবে। সে সে যখনই উঠে কয়লার চিমনির দিকে হাঁটা শুরু করে, ঠিক তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার পা কেঁপে ওঠে এবং সে নিচে পড়ে যায়। আমরা বুঝতে পারি যে মেন ক্যারেক্টার ছোট জন্য সে হেঁটে ওইখানে যেতে পারবে না। সে তাই চিন্তা করে যে সে এইবার তার শরীরে যত কিউআই এনার্জি রয়েছে, মানা রয়েছে, সে তার শরীরে সেটা ফ্লো করবে এবং তার মাধ্যমে সে ফ্লাই করে ওইখানে পর্যন্ত পৌঁছাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার শরীরে থাকা যত মানা রয়েছে সমস্ত মানা ইউজ করে সে ফ্লাই করতে করতে সেই চিমনির দিকে উড়ে ফ্লাই করে রওনা দেয়। আমরা দেখতে পাই সে চিমনি পর্যন্ত পৌঁছে যায় এবং ভাবতে থাকে সে অনেক ব্রিলিয়ান্ট, সে এই বাচ্চা বডি ইউজ করেও তার মায়ের সাহায্য করতে পারবে। মেন ক্যারেক্টার এখন ভাবতে থাকে কিভাবে সে এই কয়েল ইউজ করে ডায়মন্ডে পরিণত করবে। সে ভাবতে থাকে তার শরীরে যত কি এনার্জি রয়েছে সব এনার্জিকে বার্ন করে সে নির্দিষ্ট একটা তাপমাত্রায় নিয়ে এসে এই কয়লাকে ডায়মন্ডে পরিণত করবে। এই কয়লার মধ্যে যে গ্যাস রয়েছে সে এই গ্যাস একদম নির্দিষ্ট টেম্পারেচারে রেখে সে ডায়মন্ড তৈরি করতে পারবে। তাই সে সেই প্রক্রিয়া শুরু করে দেয়। তার শরীরে যত মানা রয়েছে সে মানা ফোর্স করতে থাকে এবং সে কয়লার উপর ফোর্স করতে থাকে। আমরা দেখতে পাই সে তার এই বাচ্চা বডিতে অনেক বেশি কষ্ট হতে থাকে এই কয়লাকে ডায়মন্ডে রূপান্তরের সময়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার অনেক বেশি কষ্ট করতে থাকে এবং সে বলতে থাকে মম, আমি তোমার মুখে হাসি নিয়ে আসবই, তোমাকে আর কষ্ট করতে দেবো না। আমি আমার এই মানা ইউজ করে সমস্ত মানা দরকার পড়লে সমস্ত মানা ইউজ করে এই কয়লাকে ডায়মন্ডে পরিণত করে ফেলবো। আমরা দেখতে পাই তার রুম থেকে একটা জোরদার আলো বের হয় এবং তার রুমে একটা বড় বিস্ফোরণ হয় এবং অবশেষে সেই কয়লা ডায়মন্ডে পরিণত করেই ফেলে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ডায়মন্ড মমকে দিলে সে অবশ্যই অনেক বেশি খুশি হবে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এখন কিভাবে এই ডায়মন্ডটি তার মমকে দেওয়া যায়। আমরা দেখতে পাই পরের দিন সকালে তার যে ন্যানি রয়েছে তার ন্যানি তার রুমে এসে দেখে তার রুম একদম অগোছালো হয়ে রয়েছে এবং সে দেখতে পায় মেন ক্যারেক্টার ফ্লোরে খেলা করছে, সে ফ্লোরে হাঁটাহাঁটি করছে। মেন ক্যারেক্টার এর ন্যানি বলতে থাকে ইয়াং প্রিন্স, আপনি কি সারা রাত এই ফ্লোরেই ঘুমিয়েছেন, এই ফ্লোরেই শুয়েছেন? আমরা দেখতে মেন ক্যারেক্টার এর ন্যানি চারদিকে ঘুরে দেখতে থাকে যে চারদিকে অনেক বেশি ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ভাবতে থাকে গতকাল রাত্রে তো আমি সম্পূর্ণ কিছু পরিষ্কার করে রেখে গেলাম, তাহলে কিভাবে এই রুম এত বেশি নোংরা হয়ে গেল। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার ন্যানিকে দেখিয়ে মেয়েটকে দেখিয়ে তার মুখে হাত দেয় এবং সে বোঝাতে থাকে তার মুখে কিছু একটা রয়েছে। আমরা দেখতে পাই তার ন্যানি এটা বুঝতে পেরে সে তার মুখে একটা চাপ দেয় এবং সাথে সাথে তার মুখ থেকে ডায়মন্ডটি বেরিয়ে আসে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর ন্যানি যখন দেখতে পাই মেন ক্যারেক্টার এর মুখে একটা ডায়মন্ড রয়েছে সে তখন অনেক বেশি অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার তাকে দেখিয়ে হাসতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর হাসি দেখে তার ন্যানি তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আপনাদের কোনো কিছু হয়নি, তার জন্য গডকে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ডায়মন্ড বিক্রি করে তার মা গুদাম ভর্তি চাউল ডাউল যত প্রকারের সামগ্রী লাগে সব কিছু তার এই একটা মাত্র ডায়মন্ডে হয়ে যাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ডায়মন্ড তার মমকে দিয়ে সে অনেক বেশি উপকার করে ফেলেছে। কিছুক্ষণ পর মেন ক্যারেক্টার এর মমকে দেখানো হয়, সে বলতে থাকে তার মেটকে বলতে থাকে যে এই ডায়মন্ডটি কি অন্য কারো হতে পারে। তখন তার মেট বলতে থাকে না, এই ডায়মন্ডটি অবশ্যই আমাদের হবে, কেননা এই ডায়মন্ডটি আমাদের ইয়াং প্রিন্স এর রুম থেকে পাওয়া গিয়েছে। কেননা ইয়াং প্রিন্স তার রুম থেকে কখনো বাইরে যায় না এবং সে হাঁটাচলাও ঠিকমতো করতে পারে না, তাহলে এই ডায়মন্ডটি অন্য কারো হবে কিভাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে তার মমকে স্পর্শ করে যে মম, আমি যতদিন তোমার কাছে আছি ততদিন তোমাকে আমি কোনো প্রকার কষ্ট সহ্য করতে দেবো না, যত প্রকার কষ্ট আছে আমি সহ্য করবো এবং তোমাকে সব কিছু থেকে আমি প্রোটেক্ট করবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর এই কথা বলার সাথে সাথে সিন চেঞ্জ হয় এবং মেন ক্যারেক্টার এর মমকে দেখানো হয়। মেন
ক্যারেক্টার এর মম বলতে থাকে, ওই ডায়মন্ড বিক্রি করে যত অর্থ পাওয়া গিয়েছে সব অর্থ আমরা ব্যয় করে আমাদের এই রাজমহলের খরচ বহন করতে পারবো। এমনকি এই অর্থ দিয়ে আমরা সকল প্রকারের ব্যয় বহন করার পরও আমরা আরও 2-3 বছর এই অর্থ দিয়ে চলতে পারবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তখন তার মায়ের হাসির দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে, মম তুমি এইভাবে সারা জীবন হাসতে থাকো এবং আমি তোমাকে তোমার সকল দুঃখ কষ্ট থেকে এইভাবেই সারা জীবন দূরে রাখবো। কোনো প্রকার দুঃখ কষ্ট আমি তোমাকে সইতে দেব না। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এই ওয়ার্ল্ডে রিইনকার্নেট হয়ে আসার পর 1 বছর হয়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর জন্মদিন চলে এসেছে। মেন ক্যারেক্টার এর জন্মদিনের জন্য তার মা তার জন্য অনেক রকমের পোশাকের ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মম তাকে সবগুলো পোশাক পরিয়ে ট্রাই করে দেখছে কোন পোশাকে তাকে সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বোর হয়ে যায় এবং সে ভাবতে থাকে কিভাবে এই বারবার করা তার উপর এই ট্রায়াল থেকে সে রেহাই পাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার কান্না শুরু করে দেয় এবং তখন তার মা এবং মেড বলতে থাকে হয়তো মেন ক্যারেক্টার এর ঘুম পেয়েছে তাই সে কান্না করছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারকে তারা শুইয়ে দিয়ে এখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টারও শুয়ে থাকার ভান করে মেন ক্যারেক্টার শুয়ে থেকে ভাবতে থাকে এই রাজ্যের রাজা অর্থাৎ তার বাবার সাথে আজকে সে প্রথম দেখা করবে 1 বছর পর। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মম মেন ক্যারেক্টার এর মেয়ের সাথে কথা বলতে থাকে। সে বলতে থাকে মেন ক্যারেক্টার এই 1 বছর খুব ভালোভাবেই কাটিয়ে দিল কোনো রকম অসুবিধা ছাড়াই। তখন মেড বলতে থাকে অবশ্যই ইয়াং প্রিন্স অনেক ভালোভাবেই এই 1 বছর কাটিয়ে দিয়েছে, কেননা সে একজন প্রিন্স হিসেবে তার শরীরে রয়েছে রয়্যাল ব্লাড। এই কারণেই তাকে কেউ কোনো রকম অসুবিধা ফেলতে পারবে না, কেননা তার শরীরে রয়্যাল ব্লাড থাকার কারণে রাজা পার্সোনালি তাকে সেফটি দেবে সব সময়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে মেন ক্যারেক্টারকে প্রিন্স এর যে টাইটেল এটা দেওয়া হবে আজকে তার জন্মদিন এর অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের পর থেকেই মেন ক্যারেক্টার প্রিন্স হিসেবে তার খ্যাতি অর্জন করতে পারবে, তার প্রিন্স টাইটেল পাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে যেহেতু আজকে আমার জন্মদিন, এই অনুষ্ঠানে আমি আমার অন্যান্য সিবলিং অর্থাৎ অন্যান্য ভাই বোনদের সাথে দেখা করতে পারবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এসব কিছু ভাবতে থাকে, আরও ভাবতে থাকে সে তার পিতা যে এই রাজ্যের কিং, এই রাজ্যের রাজা, তার সাথে আজকে প্রথম দেখা করবে। এই কথা ভাবতে ভাবতে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। আমরা দেখতে পাই ব্যাঙ্কুয়েট পার্টি অর্থাৎ তার জন্মদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সিন, সেই অনুষ্ঠানে অনেক বেশি খাবার রাখা হয়েছে এবং অনেক লোকজন নোবেল যারা রয়েছে এই রাজ্যের, যারা বড় বড় পদে রয়েছে তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পরের সিনে দেখানো হয় মেন ক্যারেক্টারকে একটা চেয়ারে নিয়ে এসে বসানো হয় এবং তার মা সেই চেয়ার থেকে তাকে উঠিয়ে কোলে নেয় এবং মেইন ক্যারেক্টার চারিদিকে দেখতে থাকে। মেইন ক্যারেক্টার এর মা ভাবতে থাকে মেইন ক্যারেক্টার হয়তো এত মানুষ দেখে এই প্রথমবার এত মানুষ দেখে ঘাবড়ে গিয়েছে, তাই তার মা তাকে আদর করে এবং সান্ত্বনা দিতে থাকে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টারও অনেক বেশি খুশি হয়ে যায় এবং মেইন ক্যারেক্টার সামনের দিকে তাকিয়ে একজনকে দেখতে থাকে। আমরা দেখতে পাই এই ব্যানকুইটে অনেক বেশি লোকজন এসেছে কিন্তু কেউ তাদের দিকে অত বেশি গুরুত্ব সহকারে দেখছে না, কেননা মেইন ক্যারেক্টার একটা কোকুম্বাইন এর সন্তান, তাই তাকে কেউ অত বেশি গুরুত্ব সহকারে দেখছে না। এটা দেখে মেইন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায় এবং ভাবতে থাকে আমার দিকে কেউ ঠিকভাবে তাকিয়েও দেখছে না। আমি যে এই রাজ্যের প্রিন্স, আমি যে এই রাজ্যের রাজার সন্তান, এটা কেউ ভেবে দেখছে না। শুধু তারা ভাবছে আমি যে একটা কোকুম্বাইন এর সন্তান, কোকুম্বাইন এর পেট থেকে আমার জন্ম, শুধু তারা এটাই ভাবছে। আমি ভবিষ্যতে বড় হয়ে এদের অবশ্যই শায়েস্তা করব। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এসব কিছু ভাবছিল, ঠিক তখনই এই ব্যাঙ্কুয়েট পার্টিতে তার জন্মদিন অনুষ্ঠানে এই রাজ্যের মহারানী অর্থাৎ এই রাজ্যের রাজার যে আসল ওয়াইফ, যাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, সে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে চলে আসে এবং ফুল দিয়ে তাকে বরণ করা হয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মম এবং মেন ক্যারেক্টার তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মেন ক্যারেক্টার এর মম এবং মেন ক্যারেক্টারের দিকে না তাকিয়ে একদম সোজা হেঁটে চলে যায়। এটা দেখে এই রাজ্যের যতগুলো নোবেল ফ্যামিলির লোকজন এই ব্যানকুয়েট পার্টিতে এসেছে তারা সবাই বলা বলি করতে থাকে নানা রকম কথা। আমাদের এইখানে দেখানো হয় মেন ক্যারেক্টার এর যতগুলো ভাই ব্রাদার রয়েছে এবং বোন রয়েছে তাদেরকে দেখানো হয়। আমরা দেখতে পাই এই রাজ্যের মহারানী সে তাদের দিকে, মেন ক্যারেক্টারদের দিকে না তাকিয়ে একদম সোজা হেঁটে চলে যায়। মেন ক্যারেক্টার এইটা দেখে অনেক বেশি রেগে যায়, তখন তার মা তাকে সান্ত্বনা দিতে থাকে। আমরা দেখতে পাই এই রাজ্যের যে মহারানী সে মেন ক্যারেক্টার এর দিকে একবারও তাকায় না, সে সোজা হেঁটে চলে যায়। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা সামনের দিকে তাকিয়ে থাকে, ওইটা দেখে মেন ক্যারেক্টার ওই দিকে তাকায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার যখন ওই দিকে তাকায় সে শক হয়ে যায়। আমরা দেখতে পাই এই রাজ্যের যে রাজা সে তার পাওয়ারফুল এনার্জি রিলিজ করতে করতে এই দিকে চলে আসে। আমরা দেখতে পাই ক্যারেক্টার এর দিকে একদম
রাগী লুক দিয়ে মেন ক্যারেক্টার এর যে বাবা এই রাজ্যের যে কিং সে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাই এইটার সাথে আজকের এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। হ্যালো গাইস, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজাদার হতে চলেছে। তো চলো যাওয়া যাক মাঙ্গার দুনিয়া। আমরা আজকের এই এপিসোডটিতে অনেক বেশি মজা পেতে চলেছি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে এই রাজ্যের কিং সে তার পাওয়ারফুল অরা রিলিজ করতে করতে এই ব্যাঙ্কুয়েট পার্টিতে চলে আসে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে তার শরীর থেকে যে পাওয়ারফুল অরা রিলিজ হচ্ছে এটা দেখে আমি বলতে পারি যে সে একজন পিক লেভেল মার্শাল আর্টিস্ট। তার শরীর থেকে যে পাওয়ারফুল প্রেশার বেরোচ্ছে এটা কোনো মজা নয়। এতক্ষণ যে নোবেল ফ্যামিলির ব্যক্তিগুলো এখানে অনেক বেশি কথা বলাবলি করছিল, কিন্তু তার এখানে আসামাত্র সবাই চুপ হয়ে গিয়েছে একমাত্র তার শরীর থেকে বের হওয়া পাওয়ারফুল প্রেশারের মাধ্যমেই। মেন ক্যারেক্টার এসব কিছু ভাবছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই এই রাজ্যের যে কিং ঠিক মেন ক্যারেক্টারদের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে রাজা কি আমাদের দিকে তাকিয়ে রয়েছে, সে কি আমার দিকে তাকিয়ে রয়েছে নাকি আমার মায়ের দিকে তাকিয়ে রয়েছে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে যদি আমি যে 100 বার রিইনকার্নেশন নিয়েছি, এই 100 বার রিইনকার্নেশনের মাধ্যমে আমি যদি মানুষের মনের যে থট, যে চিন্তা ভাবনা সেটা পড়তে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। কেননা মানুষ কখন কি চিন্তা করে এটা জানা খুবই জরুরি। ঠিক তখনই কিং তার যে সিংহাসন রয়েছে সেই দিকে চলে যায়। আমরা দেখতে পাই এই অনুষ্ঠানটি শুরু করার নির্দেশ দিয়ে দেন কিং। তখন সবচেয়ে প্রথমে যে লোয়ার ক্লাস নোবেলম্যান রয়েছে তাদের দ্বারা এই ব্যাঙ্কুয়েট পার্টিটি শুরু করা হয়। তারা সবচেয়ে প্রথমে গিয়ে মেন ক্যারেক্টারের মাকে গ্রিটিং দিয়ে আসে এবং তারপরে ধীরে ধীরে হায়ার ক্লাস যেগুলো নোবেলম্যান রয়েছে তারা মেন ক্যারেক্টারের মাকে গ্রিটিং দিতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বলতে থাকে যে এই সকল হায়ার ক্লাস নোবেলম্যানদের মধ্যে একটি বিষয় মিল রয়েছে যে তারা সকলে আমাকে এবং আমার মাকে নিচু চোখে দেখছে। এটা বলে মেন ক্যারেক্টার তাদের দিকে গা গা করে রাগ দেখাতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মনে মনে বলে মাস্টারদের আমি ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। তারা সাহস কিভাবে পায় আমার মাকে নিচু চোখে দেখার। তখন মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে আমার এরিয়াল তুমি একটু শান্ত হও, সবাই তোমাকে গ্রিটিং দিচ্ছে, তুমি তাদের সামনে এরকম করো না। তখন মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে এই নোবেল যতগুলো ম্যান রয়েছে সবাই আমার মাকে এবং আমাকে সারা জীবন নিচু চোখে দেখবে। আমরা দেখতে পাই ঠিক তখনই মেন ক্যারেক্টার এর গালে কেউ একজন এসে চিমটি কাটে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই মেয়েটা কে হতে পারে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমার বাবার অর্থাৎ এই রাজ্যের কিং এর যে অন্যান্য কোকুম্বাইন রয়েছে এটা হয়তো তাদের মধ্যে কোনো একজনের মেয়ে হবে। আমরা দেখতে পাই যতগুলো কোকুম্বাইন রয়েছে সকলে মেইন ক্যারেক্টার এর কাছে চলে আসে এবং মেইন ক্যারেক্টার এবং তার মাকে গ্রিটিং দিতে থাকে, বলতে থাকে কংগ্রাচুলেশন। এখন মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে আপনাদেরকেও সকলকে ধন্যবাদ এইখানে আসার জন্য। মেন ক্যারেক্টার তার মায়ের দিকে তাকিয়ে থাকে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে আজকের এই দিনটি আমাদের জন্য অনেক বেশি ক্রুয়েল। আমরা দেখতে পাই ঠিক তখনই মেন ক্যারেক্টার এর সামনে কুইন লিভানা চলে আসে, যে কিনা ভাবতে থাকে মেন ক্যারেক্টার এবং তার ছেলের মধ্যে তার ছেলেই রাজা হওয়ার জন্য উপযুক্ত। মেন ক্যারেক্টার এটা দেখে খুবই বিরক্ত বোধ করে যে কুইন লিভানা তার সামনে এসে তাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা উঠে দাঁড়িয়ে কুইন লিবানাকে সম্মান জানায়, কেননা কুইন লিবানা হচ্ছে এই রাজ্যের আসল রানী। কুইন লিবানা তার মুখে একটা ফেক হাসি এনে মেন ক্যারেক্টারকে বলতে থাকে মেন ক্যারেক্টার কত বেশি কিউট। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে কুইন লিবানা এত বেশি নাটক করতে পারে কিভাবে। সে ভাবতে থাকে যদি কুইন আমাদেরকে সত্যি ভালো চোখে দেখতো তাহলে হয়তোবা আমাদেরকে এই আর্থিক সংকটে পড়তে হতো না। কুইন বলতে থাকে আশা করছি মেইন ক্যারেক্টারের সাথে তোমার দিনগুলো খুব ভালোভাবে কাটছে, এ বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই তার মুখে একটা বিচ্ছিরি হাসি। তখনই আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর কাছে কিং ধীরে ধীরে হেঁটে চলে আসে। এটা দেখে তার মা অনেক বেশি অবাক হয়ে যায় যে কিং তার কাছে এসেছে। তখন মেইন ক্যারেক্টারও অনেক বেশি অবাক হয়ে যায় এবং কান্না করতে থাকে কিং এর কাছে যাওয়ার জন্য। তখন কিং এটা বুঝতে পেরে মেন ক্যারেক্টারকে একবার দেখে এবং কোলে উঠে নেয়। মেন ক্যারেক্টারকে দেখে কিং ভাবতে থাকে আমার যতগুলো বাচ্চা এ পর্যন্ত হয়েছে সবাই ছোটবেলায় আমাকে দেখে কান্না করে দিত, কিন্তু অ্যারিয়েল এখনো কান্না করেনি। অ্যারিয়েল ভাবতে থাকে এমন কোনো পিতা নেই যে তার বাচ্চার মুখে হাসি দেখে গলে যাবে না। এরিয়াল মনে মনে ভাবতে থাকে যে কেননা আমি আজকে আপনাকে একটু এক্সট্রা সার্ভিস দেই। তখন সে নিচের দিকে যাওয়ার জন্য ইশারা করতে থাকে। এটা বুঝতে পেরে মেইন ক্যারেক্টার এর বাবা মানে রাজা তাকে নিচে নামিয়ে দেয় এবং মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে এরিয়াল এখনো বাচ্চা, সে এখনো হাঁটা শিখে উঠতে পারেনি। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার
উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে একটা ছোট বাচ্চা কিভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার উঠে দাঁড়িয়ে সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে এবং এটা দেখে ওইখানকার সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার মেয়েরও পিছে থেকে আমরা দেখতে পাই অনেক বেশি খুশি হয়েছে। রাজা ভাবতে থাকে মেইন ক্যারেক্টার কি তাকে দেখানোর জন্য এভাবে হারছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমাকে এখন একটা অ্যাক্টিং করতে হবে, তা না হলে সবাই আমার উপর সন্দেহ করবে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার সামনে গিয়ে সামনে থাকা টেবিলটি ধরার চেষ্টা করে। আমরা দেখতে পাই অন্যান্য কোকুম্বাইন এবং মেইন ক্যারেক্টার এর অন্যান্য ভাই বোন যারা রয়েছে তারাও এই বিষয়টি দেখছে। মেইন ক্যারেক্টার সামনে গিয়ে যে টেবিলের কাপড় রয়েছে কাপড়টি ধরে একটা টান দেয়। টেবিলের উপর যত খাবার রয়েছে সবকিছু আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টারের উপর এসে পড়ে যায়। মেইন ক্যারেক্টার যে আগে থেকে হাঁটা শিখে গেছে এটা কাউকে বুঝতে না দেওয়ার জন্য মেইন ক্যারেক্টার এই কাজটি করে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার কান্না করার অভিনয় করে এবং কিং এসে মেইন ক্যারেক্টারকে কোলে উঠিয়ে নেয় এবং বলতে থাকে, কেউ একজন একটা এক্সট্রা কাপড় নিয়ে আসো মেইন ক্যারেক্টারকে পরিষ্কার করে দেওয়ার জন্য। মেইন ক্যারেক্টার এর মা এবং মেড এসে বলতে থাকে মেইন ক্যারেক্টারকে আমার কাছে দিন। তখন কিং বলতে থাকে, না ঠিক আছে। যেই মেইন ক্যারেক্টার এর কাপড় চেঞ্জ করার জন্য মেইন ক্যারেক্টার এর কাপড় খুলতে যাবে তখন মেইন ক্যারেক্টার এর কাপড় আমরা দেখতে পাই অনেক বেশি নোংরা। এরা দেখে সবাই অবাক হয়ে যায়। মেড ভাবতে থাকে যে আমি তো নিজের হাতে কাপড় পরিষ্কার করে মেইন ক্যারেক্টারকে পরিয়ে দিয়েছিলাম, তাহলে এটা হলো কিভাবে? এটা দেখে রাজা অনেক বেশি রেগে যায় এবং আমরা চারপাশে দেখতে পাই যত নোবেলম্যান এখানে এসেছিল সবাই বলাবলি করতে থাকে যে একটা প্রিন্স হয়েও কিভাবে একটা নোংরা কাপড় পরে আছে। প্রিন্সকে রাজপ্রাসাদে কি কোনো যত্ন নেওয়া হয় না? প্রিন্সের শরীরে রয়্যাল ব্লাড রয়েছে, তার সাথে এসব কিভাবে হতে পারে? এরা দেখে রাজা অনেক বেশি রেগে যায় এবং তার যে হেড বাটলার রয়েছে তাকে ডাক দেয় এবং বলতে থাকে, আমার যতগুলো কোকুম্বাইন রয়েছে তাদেরকে যে পরিমাণ খরচ পাঠানো হয় তার একটা তালিকা আমি এই মুহূর্তে দেখতে চাই। মেইন ক্যারেক্টার এটা দেখে অনেক বেশি খুশি হয় আর ভাবতে থাকে, আমার মেয়ের যখন আমাকে এই কাপড় পরিষ্কার করে আমাকে পরিয়ে দিয়েছিল আমি তখন আমার মারা ইউজ করে আমার এই কাপড়টা নোংরা করে ফেলেছি। তখন মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, এরিয়ালকে প্লিজ আমার হাতে দিন, কারণ এরিয়াল এখন অনেক বেশি নোংরা, প্লিজ ওকে আমার হাতে দিন। তখন রাজা বলতে থাকে, না কোনো সমস্যা নেই, ও এখন বর্তমানে আমার কাছে ঠিক আছে। আবার মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, তারপরও মেইন ক্যারেক্টার অনেক বেশি নোংরা, আপনি একজন কিং, আপনার শরীরে ময়লা লেগে যাবে। তখন কিং বলে, না তাতে সমস্যা নেই। আমরা দেখতে পাই সবাই বলাবলি করছে প্রিন্সকে শুধু উপরে উপরে একটা ভালো জামা পরানো হয়েছে, কিন্তু আসলে যে প্রিন্স অনেক বেশি কষ্টে জীবনযাপন করছে এটা আজকের এই দৃশ্য না দেখলে হয়তো আমরা কেউ জানতাম না। তখন কিং বলতে থাকে যে তার বাটলারকে, যত রকমের ডিটেল রয়েছে সকল ডিটেল আমার এক্ষুনি চাই। এরিয়েলের জন্য যে বাজেট আমার পক্ষ থেকে করা হয়েছিল সে বাজেট কে বা কারা এর মধ্যে থেকে হাতিয়ে নিয়েছে অথবা পৌঁছাতে দেয়নি তাদের সকলের লিস্ট আমার চাই। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, সত্যি কি তার বাবা এই সম্পর্কে জানতো না? কিং কি কোনো কিছুই জানতো না? মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, প্লিজ কিং আমাকে মাফ করে দিন, আমার জন্য আজকে আপনাকে এমন দিনটি দেখতে হলো। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মা কোলে নিয়ে চারদিকে দেখতে থাকে এবং আমাদেরকে আবার সকলের দৃশ্য দেখানো হয়। সকলে অনেক অবাক হয়ে এইসব কিছু দেখছে। ঠিক তখনই বাটলার এসে কিং এর কাছে সেই ডিটেলটি পৌঁছে দেয়। আমরা দেখতে পাই সবাই সেটি মনোযোগ সহকারে দেখছে যে কিং এর নেক্সট পদক্ষেপ কি হবে। আমরা দেখতে পাই কিং এটা দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সেই ডিটেলসে থাকা কাগজটি রাগে জ্বালিয়ে দেয় এবং সে ভাবতে থাকে একটা ছোট্ট বাচ্চার সাথে তারা এই সকল কাজ কিভাবে করতে পারে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মা এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। কিং কিছুক্ষণ একদম নিচুপ থাকে, তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করে এবং তার রাগ কন্ট্রোল করে এবং আমরা মেইন ক্যারেক্টারকে দেখি সে ভাবতে থাকে যে কিং কি সত্যি এ বিষয়ে কোনো কিছু জানতো না। আমরা দেখতে পাই যে রাজা রয়েছে সে তার কুইনকে ডাক দেয় সামনে এবং বলতে থাকে, এগুলো আমি কি দেখছি? আমার যতগুলো কোকুমাইন রয়েছে সকলের বাজেট সংখ্যা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল তোমার হাতে, তাহলে তোমার দ্বারা এই সকল কাজ হলো কিভাবে? আমরা দেখতে পাই এই কথা শোনার পর কুইন অনেক বেশি ঘাবড়ে যায় এবং রাজার দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, এই বিষয়ে আমি কোনো কিছু জানতাম না। তখন রাজা বলতে থাকে রাগী স্বরে যে, তুমি না জানলে কে জানবে? তখন আমরা দেখতে পাই যে ক্রাউন প্রিন্স রয়েছে সে তাদের কথার মাঝখানে চলে আসে এবং বলতে থাকে, আমার মায়ের এ বিষয়ে কোনো হাত নেই, এ বিষয়ে আপনার আরো ভালোভাবে তদন্ত করা উচিত। আমরা দেখতে পাই তখন রাজা বলতে থাকে, যদি তোমার মায়ের কোনো রকম হাত না থাকে, রানীর যদি কোনো রকম হাত না থাকে, তাহলে এই বিষয়ে কার হাত রয়েছে?
একবার তোমার ছোট ভাই এরিয়েল এর দিকে তাকাও, যে কিনা একটা গরিবের মতো জীবনযাপন করছে। এটা শুনে ক্রাউন প্রিন্স একবার এরিয়েল এর দিকে তাকায় এবং সে চুপ হয়ে যায়। তখন রাজা আবার বলতে থাকে, তুমি কি এখনো বলবে যে এই বিষয়ে তোমার মায়ের কোনো হাত নেই, কেননা সে এটা নিজের হাতে করেনি? তখন রাজা কুইনকে উদ্দেশ্য করে বলে, আমার কুইন, তুমি আজকে আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছো। আমরা দেখতে পাই তখন মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, প্লিজ এখানে কুইন এর কোনো হাত নেই, প্লিজ যা শাস্তি দেন আমাকে দিন, কেননা আমি এটা ডিজার্ভ করি না, আমার কারণে আজকে আপনাকে এই দিনটি দেখতে হলো। তখন রাজা বলতে থাকে, ডিজার্ভ করো না, তুমি আমার বাচ্চাকে জন্ম দিয়েছো, যার কারণে তুমি সবকিছুই ডিজার্ভ করো। এই বলে রোমান্টিক সিন বানিয়ে রাজা মেইন ক্যারেক্টার এর মায়ের কাছে চলে যায় এবং রোমান্টিক সুরে বলতে থাকে, তুমি আমার বাচ্চাকে জন্ম দিয়েছো, এ কারণেই যথেষ্ট যে তুমি আমার রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার, তুমি রয়্যাল ফ্যামিলির একটা বাচ্চা জন্ম দিয়েছো, এটা তোমার জন্য একটা গর্বের বিষয়। মেন ক্যারেক্টার এর মা এবং রাজা এভাবে কথোপকথন করছিল। তখন আমরা দেখতে পাই কুইন এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে। আবার রাজা কুইনকে আবার বলতে থাকে, আমি আশা করছি এই বিষয়ে তুমি সঠিকভাবে তদন্ত করবে আর এই ভুল আর যেন দ্বিতীয়বার না হয়। এই কথা বলে আমরা দেখতে পাই রাজা এখান থেকে চলে যায়। কুইনও দেখতে পাই আমরা অনেক বেশি কুইন ঘাবড়ে গিয়েছে এবং সে মেন ক্যারেক্টার এর মায়ের কাছে এসে বলতে থাকে, আমি এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করব। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এটা দেখে বলতে থাকে, রিডিকুলাস। মেইন ক্যারেক্টার বলতে থাকে, অসহ্যকর। তখন আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন না, আমি কখনোই আপনাকে দোষারোপ করার চিন্তাও মাথায় আনতে পারি না। মেইন ক্যারেক্টার বলতে থাকে, মম প্লিজ একটা হিট করো ওনাকে। এই সকল কিছুর পিছনে কুইনেরই হাত রয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার কুইনের দিকে একটা রাগী চোখ দিয়ে তাকায়। আমরা দেখতে পাই কুইন বলতে থাকে, আমি ভবিষ্যতে ইন দ্য ফিউচার আর কখনোই এরকম ঘটনা ঘটতে দেব না। মেইন ক্যারেক্টার বলতে থাকে, অবশেষে এই ব্যাংকুয়েট পার্টি এর শেষ হলো, অবসান হলো এবং এবং নিম্ন পর্যায়ের যারা এই বিষয়ে জড়িত ছিল তাদেরকে এবং তাদের সকল ফ্যামিলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মেইন ক্যারেক্টার বলতে থাকে, এখানে যারা অপরাধী ছিল তারা বেঁচে গিয়েছে এবং যারা নিরপরাধ ব্যক্তি ছিল যাদেরকে দ্বারা কাজ করানো হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর প্রাসাদের সিন, সেখানে গুলো মেড রয়েছে, সবাই বলাবলি করছে যে রাজপ্রাসাদের টাকার সাথে তারা এরকম মর্মান্তিক কাজ কিভাবে করতে পারে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এই এক্সিকিউশন এর পরে সকল কিছু সকল প্রমাণ একদম ধামাচাপা দেওয়া হয়ে গিয়েছে। এই রাজ্যের মহারানী কোনো ইজি অপোনেন্ট না। আমি যখন বড় হয়ে যাব, এরিয়া যখন বড় হয়ে যাবে, তখন সবাই ধুলোর মধ্যে মিশিয়ে যাবে, আমি সবাইকে হারিয়ে দেব, আমার সাথে পাঙ্গা নেওয়ার স্বাদ সবাইকে বুঝিয়ে দেব। কিন্তু এখন আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে। এই বলে এরিয়াল কান্না করতে থাকে। মেইন ক্যারেক্টার এর কান্না দেখে তার ন্যানি বুঝে যায় যে মেইন ক্যারেক্টার এর ক্ষুধা লেগেছে, তাই মেইন ক্যারেক্টারকে খাবার খাইয়ে দেয় এবং বলতে থাকে, ইয়াং প্রিন্স প্লিজ আপনি সকল খাবার খেয়ে নিন। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার সমস্ত খাবার শেষ করার পরে মেইন ক্যারেক্টার এর ঘুম ধরে যায়। তখন মেইন ক্যারেক্টারকে মেড এসে শুইয়ে দেয়। মেইন ক্যারেক্টার কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলে সে দেখতে পায় চারপাশে, সামনের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার মেড ঘুমিয়ে রয়েছে। তাই সে তার পাওয়ার ইউজ করে সামনে যে জানালা রয়েছে জানালার কাছে উড়ে চলে যায় এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় যে কেউ একজন তার বাসায় ঘুরতে এসেছে। ঠিক তখনই সে খেয়াল করে যে তার দরজার কাছে কেউ একজন চলে এসেছে। মেইন ক্যারেক্টার এটা দেখে অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর রুমের দিকে তার মা এবং তার সাথে আরেক কোকুম্বাইন এবং তার মেয়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। মেইন ক্যারেক্টার তার শরীরে থাকা মানা পাওয়ার ইউজ করে সে বাইরের দৃশ্য দেখছিল। ঠিক তখনই তার মা তার রুমের দরজার কাছে চলে আসে। এটা দেখে সে তার মেয়ের দিকে উড়ে তার সমস্ত মানা পাওয়ার ইউজ করে মেয়ের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই তার মা সে রুমের দরজা খুলে দেয় এবং সামনের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে এবং তার মায়ের এই অবাক হওয়া দৃশ্যটি দেখিয়ে আজকের এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। হ্যালো গাইস, আমি আজকে তোমাদের জন্য নতুন আরো একটি এপিসোড নিয়ে হাজির হলাম। তো চলো যাওয়া যাক মাঙ্গার দুনিয়ায়। আজকের এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার ন্যানি এর কোলে বসে তার গালে চিমটি কাটছে। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা চলে আসে এবং বলতে থাকে, এরিয়াল তুমি তোমার ন্যানিকে অনেক বেশি ব্যথা দিচ্ছ,
প্লিজ থেমে যাও। এরিয়াল তার মাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার দিকে হাত বাড়াতে থাকে। ঠিক তখন ন্যানি সামনে তাকায় আর বলতে থাকে, সরি মিস ফিনেলা, আপনি এখানে আসবেন আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে আপনাকে স্বাগতম জানানোর জন্য আমি আগেই আয়োজন করে রাখতাম। মিস ফিনেলা বলে, সমস্যা নেই, আমি আসার আগে তোমাদেরকে জানিয়ে আসিনি। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এটাই তাহলে রয়্যাল কোকুম্বাইন মিস ফিনেলা। মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, যদি আপনি আসার আগে আমাদেরকে জানিয়ে আসতেন তাহলে আপনার জন্য আমরা অগ্রিম স্বাগতম জানানোর জন্য প্রিপারেশন করে রাখতাম। মিস ফিনেলা বলে, আমি চাই না যে আমাদের যে সাক্ষাৎ হচ্ছে এটা সম্পর্কে আর কেউ জানুক, তাই আমি কাউকে না জানিয়ে এখানে চলে এসেছি। ছোট প্রিন্সেসকে বলতে থাকে, তুমি এখানে থাকো, আমি মেন ক্যারেক্টার এর মায়ের সাথে কিছু কথা বলে আসি। ঠিক তখনই আমরা দেখতে পাই সিন দেখানো হয় ড্রয়িং রুমের দিকে, যেখানে মিস ফিনেলা এবং মেন ক্যারেক্টার এর মা কথোপকথন করছিল। মেন ক্যারেক্টার এর মা ভাবতে থাকে, মিস ফিনেলা এখানে কি উদ্দেশ্যে এসেছে, আমার সাথে একান্তে সে কি কথা বলতে চায়। তখন মিস ফিনেলা বলতে থাকে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কিন্তু হঠাৎ করে মেন ক্যারেক্টার এর মায়ের কাশি উঠে যায়, সে কাশতে থাকে। এটা দেখে ফিনেলা বলতে থাকে, আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি, আপনি আপনার কি বলতে চান সেটা শেয়ার করুন। মিস ফিনেলা বলে, প্রথমে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। মেন ক্যারেক্টার এ মা বলতে থাকে, হঠাৎ আপনি কিসের জন্য আমার কাছে মাপ চাচ্ছেন? তখন ফিনেলা বলতে থাকে, এটি ঠিক সেই দিনের জন্য যেদিন প্রিন্সের বার্থডে অনুষ্ঠিত হচ্ছিল। সেই দিন আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারিনি, যার জন্য আমি আপনার কাছ থেকে অগ্রিম মাপ চেয়ে নিচ্ছি। মেন ক্যারেক্টার এর মা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটা সেই মিস ফিনেলা সিস্টার যার ফ্যামিলি কিনা যুদ্ধে অনেক বেশি অবদান রেখেছিল এই রাজ্য প্রতিষ্ঠা করার সময়। তাদের যে পরিবার রয়েছে এই রাজ্য প্রতিষ্ঠা করার সময় যে অবদান রেখেছিল তা কখনো ভোলার মতো না। এই রাজ্যে এমন কেউ নেই যে কিনসেস্টার ফ্যামিলির গর্বিত ইতিহাস সম্পর্কে জানে না, কিন্তু এই ফ্যামিলির ঐতিহ্য নেহাতি পাস্ট হয়ে রয়ে গেছে, অতীত হয়ে রয়ে গেছে। এমনকি তাদের যে হেড রয়েছে তার ফ্যামিলি চালাতে গিয়ে এখন হিমশিম খাওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছে তারা, কেননা তাদের ফ্যামিলি থেকে গত কয়েক দশকে আর কোনো রকম লিডার জন্ম নেয়নি, কোনো ট্যালেন্ট জন্ম নেয়নি, যার কারণে তাদের ফ্যামিলি বর্তমানে ডিক্লাইনে চলে যাচ্ছে। সিন বর্তমানে শিফট করা হয়। মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, আপনি কি আপনার পরিবার সম্পর্কে কথা বলতে চাচ্ছেন? মিস ফিনেলা বলতে থাকে, হ্যাঁ, আমি আমার কাজের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছি। মহারানী তখন আমাকে সেই সময় থ্রেট দিয়েছিল, যার কারণে আমি আপনাদের সাথে এই সকল কার্য করতে বাধ্য হয়েছিলাম, আর তাই আমি আপনাকে এই সামান্য পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করতে এসেছি। আমি জানি এটা দিয়ে কোনো রকম সুবিধা হবে না, কোনো সাহায্য করতে পারবো না এ দিয়ে, কিন্তু আমি আমার কাজের যে প্রায়শ্চিত্ত রয়েছে আর সাথে আমি আপনার কাছ থেকে মাপ চেয়ে নিতে এসেছি এই জায়গায়। মেন ক্যারেক্টার এর মা চুপচাপ বসে মিস ফিনেলা এর কথা বোঝার চেষ্টা করছিল যে সে কি এক্স্যাক্টলি কি বলতে চায়। মিস ফিনেলা বলতে থাকে, আমি আপনার কাছে একান্তই মাপ চাওয়ার জন্য বর্তমানে এইখানে এসেছি। আমি চাই না যে আপনি আমার প্রতি ঘৃণা রাখুন, আমাকে ঘৃণা করুন। এই বলে সে তার পিছনের দিকে তাকিয়ে তার মেয়ের দিকে দেখতে থাকে। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, ভাবতে থাকে, সে শুধু তার বাচ্চাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যে কিং এর অ্যাফেয়ার রয়েছে সেইখান থেকে। সে চায় না যে রাজমহল থেকে প্রিন্সেসকে কেউ কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করুক। যদি এই কথাই হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি আপনার প্রতি কোনো রকম ঘৃণা রাখছি না, আমি কখনো আপনার প্রতি ঘৃণার নজরে দেখিনি, এবং সরি মিস ফিনেলা, আমি আপনার দেয় এই অর্থ রাখতে পারবো না। তখন মিস ফিনেলা বলতে থাকে, তুমি এই অর্থ কেন রাখবে না? তুমি আমার কাছে কোনো প্রকার কম্প্রিহেনশন চাও না? না, আমি আপনার কাছ থেকে কোনো প্রকারের কোনো সুবিধা গ্রহণ করতে চাই না, এটা বলে মেন ক্যারেক্টার এর মা। এবং আপনি আমার বাসায় এসেছেন, আমি চাই না কোনো প্রকার কোনো কিছুর জন্য আমাদের মধ্যেকার সম্পর্ক নষ্ট হয়ে যাক। এ বলে মেন ক্যারেক্টার এর মা তার সামনে থাকা টাকার বান্ডিলটি মিস ফিনেলাকে দিয়ে দেয় আর বলতে থাকে, আপনার মধ্যে যে অনুশোচনা বোধ এসেছে যার জন্যই আমি আপনার প্রতি অনেক বেশি খুশি হয়েছি। তাহলে শুনুন, আমি আপনাকে বলছি কেন আমাদের বাজেটের মধ্যে প্রবলেম করা হয়েছিল। তখন মেন ক্যারেক্টার এর মা একথা বলতে থাকে, ওয়েল, আমি ছিলাম যে এই রাজ্যের কুইন, তার মেড। আমি তার মেড হিসেবে এই মহলে প্রথম অনুপ্রবেশ করি। তারপরে আমি একদিন আমাদের রাজার চোখে পছন্দ হয়ে যাই আর সে আমাকে কোকুম্বাইন হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এটা শোনার সাথে সাথেই মেন ক্যারেক্টার অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে, তাহলে এটাই সেই কারণ যার জন্য এই রাজ্যের যে রানী রয়েছে সে আমাদেরকে এত বেশি নিচু চোখে দেখে। এটা শুনে মেন ক্যারেক্টার এর মুড নষ্ট হয়ে যায় আর সে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, এই জন্যই আমার মা আজকে এত বেশি গরিব। মেন ক্যারেক্টারকে ওইভাবে শুয়ে পড়তে দেখে যে ন্যানি রয়েছে সে এসে জিজ্ঞেস করতে থাকে, ইয়াং
প্রিন্স, আপনি কি আনকমফোর্টেবল ফিল করছেন? তখন আমাদের মেন ক্যারেক্টার একটা মুচকি হাসি দেয় আর তাকে বোঝাতে থাকে না সে ঠিক রয়েছে। তখন ন্যানি ভাবতে থাকে যে ইয়াং প্রিন্স এর মুড রিয়েলি অনেক বেশি সারপ্রাইজিং। তার মুড প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হয় কিভাবে? এটা বলতে বলতে সে তার সিস্টার এর কাছে চলে যায়। মেন ক্যারেক্টার এর সিস্টারের কাছে গিয়ে বলতে থাকে, প্রিন্সেস কানিয়া, আপনি এখানে আর কতক্ষণ এইভাবে পড়তে থাকবেন? মেন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে, আমাকে আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং কনসেন্ট্রেট করে মানা ইউজ করে সেখানে তারা কি কথা বলা বলি করছে আমাকে আবার শুনতে হবে। এ বলে সে আবার তার কনসেন্ট্রেট শুরু করে দেয় এবং তার মা এবং মিস ফিনেলিয়া কি কথা বলাবলি করছে সেটা শুনতে থাকে। কুইন যে আমাকে অনেক বেশি ঘৃণা করে, এ রাজ্যের রানী যে আমাকে অনেক বেশি ঘৃণা করে এটা আমি জানি এবং আমি এর প্রতি অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এটা আমি আর অভ্যস্ত করব না, আমি আর এটা সহ্য করব না, কেননা বর্তমানে আমার কাছে অ্যারিয়েল রয়েছে, যার জন্য আমি আর সহ্য করব না কোনো কিছু। আমি অ্যারিয়েল এর জন্য মিস ফিনেলা আপনার সাথেও এলাই হতে রাজি আছি। আমি অ্যারিয়েল এর কোনো কিছুই হতে দেব না, আমি অ্যারিয়েলের সাথে সর্বদা থাকব। তখন মিস ফিনেলা বলতে থাকে, হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি মিস ফিনেলা, আপনি যখন কোনো বিপদে পড়বেন এবং আমি যখন কোনো বিপদে পড়ব, আমরা দুজনের কাজে লাগবো। ভবিষ্যতে আমাদের এই এলাই হওয়া আমাদের জন্য অনেক বেশি কাজে দেবে। মেইন ক্যারেক্টার এই সকল কথা শুনছিল এবং সে ভাবতে থাকে, মম তাহলে অলরেডি মিস ফিনেলা এর সাথে এলাই করেই নিল আমাকে এই রাজ্যের যে ঘৃণিত রাজনীতি রয়েছে তা থেকে বাঁচানোর জন্য। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এই রাজ্যে আমার আরও অনেক বেশি ভাই এবং বোন রয়েছে, তাদের মধ্যে থেকে কে আমার জন্য ভবিষ্যতে অদৃশ্য ঠের হয়ে দাঁড়াবে তা আমি চিন্তাও করতে পারি না। মেন ক্যারেক্টার বসে বসে এই সকল কথা ভাবছিল, ঠিক তখনই সে তার সাইডে খেয়াল করে প্রিন্সেস তার দোলনা বয়ে তার দোলনার ভিতরে আসার চেষ্টা করছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে প্রিন্সেস এর মধ্যে আসতে পারবে না, কিন্তু ঠিক তখনই প্রিন্সেস তার দোলনার ভিতর চলে আসে এবং তার গালে চিমটি কাটতে থাকে এবং বলতে থাকে, অ্যারিয়েল এর গাল অনেক বেশি সফট, এটা বলে তার গাল চাপ দিতে থাকে। তখন সে সাইডে তাকায় আর ন্যানির দিকে তাকায় আর ভাবতে থাকে, প্লিজ ন্যানি, আমাকে বর্তমানে প্রিন্সেসের হাত থেকে বাঁচাও, এখান থেকে আমাকে কোলে নিয়ে সরে যাও। তখন মেন ক্যারেক্টারকে অবাক করে দিয়ে ন্যানিও বলতে থাকে, মেন ক্যারেক্টার এর গাল অনেক বেশি সফট, মেন ক্যারেক্টার অনেক বেশি কিউট। এটা শুনে মেন ক্যারেক্টার তো অনেক বড় ধোকা খায়। সে বলে, মেন ক্যারেক্টার বলে, ন্যানি আমাকে ধোকা দিও না, আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। এই বলে মেন ক্যারেক্টার কান্না করতে থাকে। আমাদের দেখানো হয় সিন চেঞ্জ হয় 3 বছর পর। মেন ক্যারেক্টার এর বর্তমানে 3 বছর বয়স। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, জীবন শুধুমাত্র একটা সময় মাত্র, কিন্তু এই বাচ্চার বডিতে থেকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এই বাচ্চার বডিতে থেকে আমি ম্যানলিভাবে কথা বলতে পারি না, একটা পুরুষ মানুষের কণ্ঠ হতে হবে ভারী, কিন্তু আমি এখনও সেই ছোটো বাচ্চাদের মতোই কথা বলতে থাকি। এইভাবে একটা বাচ্চার বডিতে আটকে যাওয়া আমার একদমই পছন্দ নয়। ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন অ্যারিয়েল অ্যারিয়েল বলে ডাক দিতে দিতে তার রুমের দিকে আসতে থাকে। ঠিক তখন মেন ক্যারেক্টার ঘাবড়ে যায় এবং লুকিয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখতে পাই এটা অন্য কেউ নয়, এটা সেই প্রিন্সেস। প্রিন্সেস চারদিকে দেখতে থাকে, মেন ক্যারেক্টারকে খুঁজতে থাকে। প্রিন্সেস রুমের মধ্যে চারদিকে মেন ক্যারেক্টারকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে জানালার কাপড়ের দিকে তাকিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় সেখানে মেন ক্যারেক্টার লুকিয়ে রয়েছে। তখন মেন ক্যারেক্টারকে সেখানে গিয়ে ধরে ফেলে। মেন ক্যারেক্টার ডিপ্রেসড হয়ে যায়। মেন ক্যারেক্টার এর হাত ধরে প্রিন্সেস তাকে নিয়ে বাইরে খেলতে চলে যায়। প্রিন্সেস মেন ক্যারেক্টারকে বলতে থাকে, লুকোচুরি খেলায় তুমি আমার থেকে লুকে থাকতে পারবে না, আমি তোমার থেকে অনেক বেশি বেটার। মেন ক্যারেক্টার ডিপ্রেশনে মুখ দেখিয়ে সে বলতে থাকে, হ্যাঁ তুমি আমার থেকে অনেক বেশি বেটার লুকোচুরি খেলায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, লেডি ফিনেলা সেদিন এখান থেকে আমাদের সাথে দেখা করে যাওয়ার পর থেকে প্রিন্সেস রোজই আমার সাথে খেলাধুলা করার জন্য এখানে আসে। আমার মতো যে কিনা 100 বার জন্মগ্রহণ করেছে তার মতো একজন যে কিনা প্রিন্সেসের সাথে রেগুলার এইভাবে খেলাধুলা করে, তার জন্য আমার জন্য এটা কোনোভাবেই মানায় না। কিন্তু সেই দিন এর পর থেকে লেডি ফিনেলা এর সাথে মম এর সম্পর্ক আরও বেশি ভালো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার অনেক বেশি ডিপ্রেস হয়ে যায় তার সাথে খেলাধুলা করতে করতে, কিন্তু ঠিক তখনই সেখানে একটা গার্ড চলে আসে, বলতে থাকে, আপনি প্রিন্সেস এইভাবে রয়্যাল প্রিন্সের সাথে খেলাধুলা করতে পারেন না, সে এখনও বাচ্চা, ছোট বাচ্চা হিসেবে সে এইভাবে কোথাও না কোথাও ব্যথা পেয়ে যাবে। আমার কাছে প্রিন্সকে দিয়ে দিন, আমি তার টেক কেয়ার করছি। মেন ক্যারেক্টার প্রিন্সেস এর কাছ থেকে গার্ডের কাছে চলে যায় আর ভাবতে থাকে, একদমই রিলিফ এর ব্যাপার
যে গার্ড একদম সঠিক সময়ে এসেছে। প্রিন্সেস আমাকে নিয়ে অনেক বেশি খেলাধুলা করছিল, যার কারণে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। প্রিন্সেস বলতে থাকে আমি মেন ক্যারেক্টার এর সাথে আরও কিছুক্ষণ খেলা করতে চাই, কিন্তু গার্ড বলতে থাকে তাহলে আপনার চিত্র অঙ্কন এবং ইনস্ট্রুমেন্ট শেখার কি হবে? তখন প্রিন্সেস বলতে থাকে আমি আমি শট চালানো শিখতে চাই। আমি দেখেছি ব্রাদার কাইলি কীভাবে শট চালায়, এটা অনেক বেশি একটা কুল একটা বিষয়। সে এটা বলে তার পাশে থাকা একটা লাঠি নিয়ে সে শট চালানো দেখাতে থাকে। সে লাঠিটি শট চালানোর মতো করে সুইং করতে থাকে। এটা দেখে মেন ক্যারেক্টার ভাবতে থাকে তার বডির ব্যালেন্স শট চালানোর সময় একদম পারফেক্ট রয়েছে। সে তার মধ্যে একটা শর্টম্যানশিপ এর ট্যালেন্ট হোল্ড করে রয়েছে। প্রিন্সেস বলে আমি শর্টম্যানশিপ শিখে নাইটদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দিতে চাই। এটা বলে সে গার্ডের দিকে তাকায়। গার্ড বলতে থাকে আপনি শর্টম্যানশিপ শিখতে পারবেন না। তখন প্রিন্সেস বলতে থাকে কেন পারবো না, আমার সকল ব্রাদারকে আমি শর্টম্যানশিপ শিখতে দেখেছি। তখন গার্ড বলতে থাকে প্রিন্সেস এর জন্য শর্টম্যানশিপ শেখা একদম ব্যান করে দেওয়া হয়েছে। তখন প্রিন্সেস গার্ডের তলোয়ার নিয়ে সে দৌড়াতে থাকে এবং বলতে থাকে আমি এই তলোয়ার দিয়ে আজকে শর্টম্যানশিপ শিখেই ছাড়বো। এই বলে সে দৌড়াতে থাকে, কিন্তু গার্ড তার কাছ থেকে তলোয়ার নেওয়ার জন্য তার পিছে দৌড় দেয় এবং বলতে থাকে প্রিন্সেস প্লিজ আপনি তলোয়ারটি দিয়ে দিন। কিন্তু আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস তার তলোয়ার দেয় না, সে দৌড়াতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে প্রিন্সেস এর এত বেশি মজা করা দেখে আমারও তার সাথে খেলাধুলা করতে এখন বর্তমানে ভালো লাগে। এই বলে সে হাসতে থাকে। আমাদের সিন দেখানো হয় 5 বছর পর, যখন মেন ক্যারেক্টার এর বয়স 5 বছর হয়ে গেছে। আমাদের দেখানো হয় শীত যায় গ্রীষ্ম আসে, এইভাবে সময় পরিবর্তন হয়। মেন ক্যারেক্টার ঘোড়া চালানো শিখতে থাকে। মেন ক্যারেক্টার ঘোড়ার উপর রাইড করতে থাকে। সে অনেক বেশি স্পিডে ঘোড়া চালাতে থাকে। সে বলতে থাকে হিয়া হিয়া, এ বলে সে অনেক বেশি স্পিডে চালাতে থাকে ঘোড়া। কিন্তু আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একটা কাঠের খেলনা ঘোড়া চালাতে থাকে। এটা দেখে ন্যানি বলতে থাকে ইয়াং প্রিন্স আপনি এখন অনেক বড় হয়ে গিয়েছেন, এখন আপনার বয়স হয়েছে তলোয়ার চালানো শেখা এবং আসল ঘোড়ায় রাইড করা। কিন্তু মেন ক্যারেক্টার বলতে থাকে এখনও আমি অনেক বেশি বড় হইনি, এখন আসল ঘোড়া এবং তলোয়ার চালানো অনেক বেশি ডেঞ্জারাস। এটা শুনে ন্যানি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তখন আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে এই ওয়ার্ল্ডে আমি 100 বার রেনকানেট হওয়ার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, একটা সত্য আমি খুঁজে পেয়েছি। এই ওয়ার্ল্ডে যে যত বেশি ট্যালেন্ট শো করবে তার জন্য মিসফরচুন তত বেশি অপেক্ষা করবে। যেই ট্যালেন্টেড হবে তাকে ভবিষ্যতে মেরে ফেলা হবে অন্য সব ট্যালেন্টেড লোকেদের দ্বারা, অথবা যেসব দুষ্ট লোক রয়েছে তারা কখনোই ট্যালেন্টেড লোকেদের ভবিষ্যতে সামনে এগোতে দেয় না। পাস্ট লাইফগুলোতে যখনই আমি আমার ট্যালেন্ট শো করেছি তখনই কোনো না কোনো ইনসিডেন্ট আমার সামনে চলে এসেছে। সবগুলো ইনসিডেন্টের কেন্দ্রবিন্দুতে ছিলাম আমি। আর তাই এই লাইফে আমি আমার কোনো প্রকারের অ্যাবিলিটি শো করব না। আমাকে ঘিরে অন্য কোনো ইনসিডেন্টও হবে না। সিন চেঞ্জ হয়। আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার তার ন্যানিকে বলতে থাকে এখন আমার জন্য খুব ইম্পর্টেন্ট সময়, তুমি এটা খুব ভালো করেই জানো, যার কারণে আমাকে আর ভিতরে ডিস্টার্ব করবে না। ন্যানি বলতে থাকে ঠিক আছে প্রিন্স, আপনি ভালোভাবে মেডিটেট করতে থাকেন, আপনি আপনার কাল্টিভেশন এগিয়ে নিতে থাকেন। মেন ক্যারেক্টার বলতে থাকে অফকোর্স না, আমি এখন শুয়ে পড়বো। ঠিক তখন সিন চেঞ্জ হয়। মেন ক্যারেক্টার তার ন্যানিকে বলতে থাকে তুমি কি সত্যি সিরিয়াস? তখন ন্যানি বলতে থাকে আমি একদম সত্য বলছি। ইয়াং প্রিন্স আপনি এখন একটু শান্ত হন। মেন ক্যারেক্টার কান্না মাখা মুখ নিয়ে বলতে থাকে না, এটা হতে পারে না। মেন ক্যারেক্টারকে তার মেয়ের সান্ত্বনা দিতে চেষ্টা করে। ন্যানি বলতে থাকে আপনি কি এটা ঘৃণা করেন? তখন মেন ক্যারেক্টার বলতে থাকে হ্যাঁ, আমি অত বেশি পড়াশোনা করতে চাই না, আমি এত পড়াশোনা করতে চাই না। ন্যানি বলতে থাকে আপনি অলরেডি 5 বছরের হয়ে গেছেন, আপনার এখন সময় এসেছে অনেক বেশি কিছু এক্সপিরিয়েন্স করার এবং নলেজ গেইন করার। মেন ক্যারেক্টার বলতে থাকে নলেজ এর আমার কোনো প্রয়োজন নেই। ন্যানি বলতে থাকে আপনি একমাত্র যে প্রিন্স যে কিনা একদম হার্ড ওয়ার্ক করতে চান না। এটা শুনে মেন ক্যারেক্টার ন্যানি এর এক্সপ্রেশন দেখতে থাকে। ন্যানি মেন ক্যারেক্টারকে সান্ত্বনা দিতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে আমি অলরেডি 100 গুণ বেশি হার্ডওয়ার্ক করছি। এটা দেখে মেন ক্যারেক্টার চিন্তা করে আমার এখন এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোনো কিছু নিয়ে বায়না ধরা। মেন ক্যারেক্টার এর সামনে বই নিয়ে এসে রাখা হয়। মেন ক্যারেক্টার বই উঠিয়ে পড়া বাদ দিয়ে হাতের উপর স্পিন করতে থাকে, খেলাধুলা করতে থাকে, বই দিয়ে ঘর বানায়। এভাবে খেলাধুলা করছিল। ন্যানি বলতে থাকে ইয়োর হাইনেস আপনার এখন বই দিয়ে খেলাধুলার করার সময় না, আপনি এখন বই দিয়ে
পড়তে বসুন, তখন মেন ক্যারেক্টার বায়না ধরে যে সে পড়বে না, এই বলে সে মাটিতে গড়াগড়ি খেলতে থাকে। ঠিক তখনই তার রুমের দরজা খোলার আওয়াজ হয়। সে দরজার দিকে তাকায়, দরজার দিকে তাকিয়ে দেখতে পায় তার মা রুমে প্রবেশ করেছে। এটা দেখে সে ঘাবড়ে যায় এবং বলতে থাকে, হয়েছে, আমার এখন পড়তে বসতেই হবে। মেন ক্যারেক্টার বইয়ের পাতা উল্টায় আর ভাবতে থাকে, আমি যতই পড়াশোনা করি, যতই পড়াশোনা করার চেষ্টা করি, আমার আশেপাশে যত সব মানুষ রয়েছে ওরা আমার ট্যালেন্টকে থামানোর চেষ্টা করবে, দরকার পড়লে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির তার জন্মের সাথে সাথেই তার ভাগ্য লিখে রাখা হয়েছে এবং আমার ভাগ্যে লেখা রয়েছে আইডল জীবনযাপন করা। এইসব কিছু ভাবতে ভাবতে মেন ক্যারেক্টার ঘুম ঘুম ভাব চলে আসে। মেয়ের তার কাছে চা নিয়ে আসে এবং বলতে থাকে, আপনি চা খান এবং তারপরে আবার পড়া স্টাডি শুরু করে দিন। এই বলে সে তাকে চা সার্ভ করে। মেন ক্যারেক্টার বলতে থাকে, পড়াশোনা করা আমার জন্য খুব বেশি একটা বোরিং একটা জিনিস। ন্যানি বলতে থাকে মেন ক্যারেক্টারকে, ইয়াং প্রিন্স আপনি এসব কিছু বলবেন না, আপনার উচিত এখন অনেক বেশি পরিমাণ স্টাডি করা। মেন ক্যারেক্টার বলে, ওয়েল ঠিক আছে, আমি আমার যত চেষ্টা রয়েছে সব কিছু পড়াশোনার মধ্যে দিয়ে দেব। আমি শর্টম্যানশিপ একদমই শিখব না যদি আমি মারা যেতে না চাই। একবার কেউ আমার ট্যালেন্ট সম্পর্কে জানলে সবাই আমার পিছনে লেগে যাবে। ঠিক তখনই একটা ক্যারেজ তার বাসার সামনে চলে আসে। সে জানালা দিয়ে এটা দেখে অবাক হয়ে যায়। ন্যানি বলতে থাকে, ম্যাজিক টাওয়ার থেকে মেজ এসেছে আপনার শরীরে মানা পাওয়ার চেক করার জন্য যে আপনি ম্যাজিক শিখতে পারবেন কি না। শুনে মেন ক্যারেক্টার অবাক হয়ে যায় আর ঘাবড়ে গিয়ে বলতে থাকে, যদি সে আমার শরীরে মানা পাওয়ার চেক করার চেষ্টা করে তাহলে সে একদমই আমার শরীরে যে পরিমাণ মানা রয়েছে সব একদমই সে টের পেয়ে যাবে। এটা ভেবে সে ভাবতে থাকে, এবার কি তাহলে আমার যে সিক্রেট, আমি এই ওয়ার্ল্ডে রেইনকার্নেট হয়েছি, এটা প্রকাশ পেয়ে যাবে। এই বলে ভাবতে ভাবতে সে ম্যাজিক টাওয়ার এর মেজের সামনে চলে যায়। মেজ তাকে দেখে একদমই অবাক হয়ে যায়, তার শরীরের পাওয়ার চেক করে সে অবাক হয়ে যায়। তাহলে কি মেন ক্যারেক্টার এর সিক্রেট সবাই জেনে যাবে? জানতে হলে নেক্সট এপিসোড এর জন্য অপেক্ষা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন। অবশ্যই ধন্যবাদ।